নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে 20,000 সাবস্ক্রাইবারে পরিণত করার জন্য। তো শুরুটা করেছিলাম তখন থেকেই ভেবেছিলাম যে জিনিস নিয়ে কেউ কথা বলে না সেই জিনিস নিয়ে কথা বলবো, সেই জন্যই চ্যানেলের নাম দেওয়া হয়েছিল এসডি ইউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকেই কথা বলতে হয়তো ভাবতো যে ক্লাবের কোনো সাফল্য নেই, কেন কথা বলবো, কথা বলে আদৌ কি কোনো লাভ হবে? তো লাভের কথা না ভেবে শুধুমাত্র ভেবেছিলাম যে হ্যাঁ, বাংলার 3 প্রধানকে নিয়েই সমানভাবে কথা বলবো। তো সেইভাবেই কথা বলেছি। কিছু জিনিস ভুল হয়েছে, কিছু জিনিস ঠিক হয়েছে, তো ভুল ত্রুটি থাকবেই। আর যারা অনেকে বলো যে ট্রান্সফার মার্কেটের কথা মেলে না, ভাই ট্রান্সফার মার্কেটে সর্বদা পরিবর্তনশীল। লোবেরা আসবো করেও তো ইস্টবেঙ্গলে এলো না, এরকম তো অনেক ডিলই হয়েছে। তো এই জিনিসটাকে বাদ রেখে যদি আমরা শুধু ফুটবল নিয়ে ভাবি, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেকটাই ভালো। এবং এত তোমাদের কাছ থেকে সাপোর্ট এখন পাচ্ছি, মানে বলে বোঝানোর নয়। ফেসবুক পেজটা যদি না করতাম তাহলে হয়তো এত সাপোর্ট পেতাম না। আর ফেসবুক পেজেও 4,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো ফেসবুক পেজে ছোট ছোট ভাই, দাদা, কাকুরা থেকে শুরু করে সমস্ত যারাই থাকে তারাও কিন্তু প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। ইস্টবেঙ্গলের প্র্যাকটিসই হোক, ইস্টবেঙ্গল কখন প্র্যাকটিস করছে, কোথায় যাচ্ছে, সমস্ত আপডেট আমাকে তোমরা ফেসবুক পেজে দাও। তো জিনিসগুলো দেখেও আমার সত্যিই খুব ভালো লাগছে যে তোমরা এইভাবে চ্যানেলকে সাপোর্ট করছো। তো এই সাপোর্টটা করো। তো যাই হোক, এরপর যদি আমরা কথা বলি একটু ম্যাচ নিয়ে, সরাসরি আমরা ম্যাচের দিকে কথা বলতে হয়। তো প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের কোচ কার্লেসকে নিয়ে। তো প্রফেসরকে নিয়ে আজকে একটা জিনিস প্রচণ্ড পরিমাণে বাজারে ভাইরাল হয়েছে যে কোচের সঙ্গে নাকি দীর্ঘমেয়াদী চুক্তি ইস্টবেঙ্গল করতে চলেছে। অবশ্যই ইস্টবেঙ্গলের কোচের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা তো দরকার, আমি বলবো। এবার একটা জিনিস মাথায় রাখো, কোচের সঙ্গে অলরেডি কিন্তু 2 বছরের চুক্তি রয়েছে, 2টো সিজনের চুক্তি রয়েছে। এখন তো সিজন কমপ্লিটই হলো না। তো তার আগেই কোনো রকম চুক্তি বাড়ানোর যে জিনিসটা বাজারে মানে রটনা চলছে, সেই জিনিসটাকে একটুখানি পাশে রাখো। সেরকম কিছু এই মুহূর্তে হচ্ছে না। এখন সামনে প্রচুর টুর্নামেন্ট রয়েছে, অবশ্যই এই জিনিসটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এএফসির যখন প্ল্যানিং পুরোপুরি শুরু হবে তখন থেকেই কিন্তু এই জিনিসটা হবে যে হ্যাঁ, কোচের সঙ্গে আরও পরিকল্পনা বাড়ানো হোক। পরের বছরও কোচ থাকছে, কোনো রকম চিন্তা করো না, কোচ থাকছে। তো এই ব্যাপারটাকে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। প্রচণ্ড পরিমাণে তোমরা মেসেজ করেছিলে, তো সকলের মেসেজের অ্যান্সার কিন্তু এই ছোটো কথাতেই তোমাদের বুঝিয়ে দিতে পারলাম। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি কোচ নিয়ে, তো দেখো সমস্ত কোচই কিন্তু ভালো কোচ। এবার ভুল যখনই হবে, রেফারিদের ভুল, অবশ্যই প্রশ্ন তোলা দরকার। কেন প্রশ্ন তুলবে না? ভুল যতবার হবে ততবারই প্রশ্ন তুলুক। সবাই সেটা পারে না, সিট ডানার একটা জোর দরকার। সেই জোরটা কিন্তু ইস্টবেঙ্গলের কোচের আছে। প্রতিদিন ভুল হবে, প্রতিদিনই কিন্তু প্রশ্ন তুলবো, একদিন না একদিন ফল তো পাওয়া যাবেই। তো সেইভাবেই কিন্তু প্রেস কনফারেন্সে এসে বেশ কিছু সেখানে মন্তব্য করেছে কোচ। তো প্রথমে যেই জিনিসটা বলেছে, রেফারি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। অবশ্যই রেফারি যে দলকে ভাববে জেতাবো সেই দলকেই জেতাবে। আর বিশেষ করে আমি বলবো আমাদের বাংলার 2 প্রধান যারা আইএসএলে খেলছে তারা কিন্তু রেফারির শিকার প্রচণ্ড পরিমাণে হচ্ছে। ইস্টবেঙ্গলও হচ্ছে, মোহনবাগানও কিছু ক্ষেত্রে হচ্ছে। তো ইস্টবেঙ্গলের বেশ কিছু ম্যাচে ন্যায্য কিছু পেনাল্টি, ওড়িশা ম্যাচ তোমাদের মনে থাকবে, বেঙ্গালুরু ম্যাচ মনে থাকবে, সুনীল ছেত্রীর ব্যাপারটা, তারপরে বক্সের মধ্যে হ্যান্ডবল, সেই সমস্ত জায়গায় যদি ইস্টবেঙ্গল ঠিকঠাক ন্যায্য রেফারিং পেতো তাহলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে টপ 6-এর মধ্যে অবশ্যই থাকতো। তো সেই জিনিসটাকে নিয়েই কোচ বলেছে নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনা করা হচ্ছে না, বিশেষ দলকে সুবিধা পাওয়ার জন্যই কিন্তু তারা মাঠে নামছে। একদম আমি এতে একমত কোনো দলকে। এবং তারপর কি আরও একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, উড়িষ্যার যখন ম্যাচ হয়, উড়িষ্যার যে ওনার রয়েছে, মানে নাম আর বলছি না, নাম বলতে আমার বিরক্তি লাগে ওনারের, তো সে বলছে টুইটারে এসে একদম কংগ্রাচুলেশন রেফারি। তার মানেই বোঝা যাচ্ছে কোন দল কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আমরা নয় কথা বলি, প্লেয়ারের স্ত্রী পর্যন্ত বলে যাচ্ছে যে এই সমস্ত টুর্নামেন্ট বেকার, এখানে কোনো দলকে একদম চ্যাম্পিয়ন করার জন্যই এরকম খেলানো হচ্ছে। তো সেই জিনিসটা হচ্ছে। এছাড়াও ডার্বি ম্যাচে কোচ জিততে পারেনি, সেই ব্যাপারেও বলেছে যে যেভাবে সাহালের ফাউলটা হয়েছিল, তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে ফাউল দেওয়া যেত। এছাড়াও নাওরেম মহেশ সিংয়ের উপর যেভাবে বারবার অ্যাটাক করা হয়েছে, যেভাবে ফাউল করা হয়েছে, ঠিকঠাকভাবে যদি রেফারি
ম্যাচ পরিচালনা করতো তাহলে কিন্তু মহেশের ইনজুরিটা হতো না, তাকে কোনোভাবেই হসপিটালে যেতে হতো না। তো ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই করতে পারছে না ম্যাচ রেফারিরা, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এই ব্যাপার নিয়ে বারবারই কথা বলুক কোচ, আমি তো চাই, তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানিও। এবার বেশ কিছু জায়গা থেকে দেখলাম মানে তাদের কাজ বলতে গেলে ইস্টবেঙ্গলের কোচকে অপমান করাই কাজ তাদের। তো তারা বলছে যে রেফারির মতন খেলাবে, কোচের মতন ভাববে, অত নাক গলানোর দরকার নেই। আরে ভাই, যদি তোদের জন্য হতো না তোরাও নাক গলাতিস। তো রেফারি ভুল হচ্ছে, এটাকে মেনে নেওয়া দরকার, সত্যিই রেফারি ভুল হচ্ছে, আমি কোনো পক্ষ হয়ে বলছি না, কিন্তু রেফারি ভুল হচ্ছে তো সাদামাটা চোখে দেখা যাচ্ছে। এবার রেফারিদেরও কিছু জিনিস আরও উন্নত হওয়া দরকার এবং সর্বোপরি ভিএআর দরকার। এত বড় টুর্নামেন্ট, পরবর্তী সময় দলের সংখ্যা বেড়ে বেড়ে গিয়ে 16টা দলে থামবে হয়তো। তো সেক্ষেত্রে ভিএআর না এলে ন্যায্য রেফারিং হবে না, কোনো দল সুবিধা পাবে কোনো দল পাবে না, এই জিনিসটাই হবে। তো দারুণ আমরা সার্কাস দেখি প্রতিদিনই, এবং কি বলতো, আমরা তো সবাই ফুটবলকে ভালোবাসি, সেই জন্যই যতই খারাপ রেফারিং হোক তবুও আমরা সব কিছু ভুলে গিয়ে আবারও একটা ভালো ম্যাচ দেখার জন্য বসি। সেখানেও খারাপ রেফারিং, জিনিসটা খুবই খারাপ হচ্ছে। এবং কোচ যেই জিনিসগুলো বলেছে আমি একমত, রেফারিদের কিন্তু আরও বেশি সজাগ হওয়া দরকার। এই বিষয় নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপর যদি আমরা কিছু জিনিস নিয়ে কথা বলি, তো কালকে নর্থ ইস্ট ম্যাচে প্রধান যে প্লেয়ারটার উপর ইস্টবেঙ্গলের অনেকটা নির্ভর করবে খেলাটা, সেটা হচ্ছে হিজাজি মাহের। কারণ লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম হিজাজি মাহের ভালো ফুটবল খেলেছে কিন্তু তারপরও গোল খেতে হয়েছিল। এছাড়া সুপার কাপের ফাইনাল ম্যাচেও কিন্তু গোল হজম করতে হয়েছে। তো সেই জায়গায় কিন্তু হিজাজি মাহেরকে খুবই সতর্ক থাকতে হবে। এবং আমি এদিক থেকে বলবো, নর্থ ইস্টের বিদেশি প্লেয়াররা কিন্তু খুবই ভালো বিদেশি প্লেয়ার রয়েছে। মোহাম্মদ আলী বেমামার, রোমান ফিলিপোটুক্স থেকে টমি জুরিচ যে প্লেয়ারটা এসেছে, তো খুবই ভালো প্লেয়ার। সেক্ষেত্রে কিন্তু রক্ষণে নির্ভরতা দিতে হবে, তাহলে কিন্তু ভালো ফলাফল ইস্টবেঙ্গল করতে পারবে, আমি আশাবাদী। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলের অনুশীলন যেরকম চলছে, রাজারহাটে সম্ভবত অনুশীলন চলছে, এবং বেশ কয়েকটা ভাই আমাকে কিন্তু অনবরত আপডেট দিয়ে যাচ্ছে, এবং তারা ভিডিও থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সমস্ত কিছু শেয়ার করেছে যে তারা প্লেয়ারদের সঙ্গে দেখা করছে, তারা অনেক খুশি, এবং ভাইগুলো সত্যিই ভালো কাজ করছে। তো যাই হোক, সেখানে কিন্তু তারা যে জিনিসটাকে তুলে ধরেছে, বা বেশ কিছু জিনিস আমার কাছে যে আপডেটটা রয়েছে, যে বিদেশি প্লেয়ার ট্রায়াল এসেছে সে কিন্তু আজকেও দলের সঙ্গে সমান তালে অনুশীলন করেছে। তো ড্যারিয়াস কিন্তু আজকে অনুশীলন করেছে, এবং অনুশীলন করে সে খুবই খুশি, এবং প্লেয়ারদের সাথে ফটো তোলা থেকে শুরু করে সমস্ত জিনিসই করেছে। তো ড্যারিয়াসকে কিন্তু রীতিমতন কোচ প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে চলে এসেছে। এবং যে বিষয়টাকে নিয়ে আমরা আইএসএলের প্রথম থেকেই কথা বলছিলাম যে এই প্লেয়ারটাকে কিন্তু অবশ্যই সুযোগ দেওয়া দরকার, সেটা হচ্ছে 23 বছর বয়সী কেরালার রাইট উইঙ্গারের প্লেয়ার জেসিন টিকে। তো জেসিন খুবই ভালো প্লেয়ার, সিএফএলে কীরকম ফুটবল খেলেছিল আমরা দেখেছিলাম। যখনই সুযোগ পেয়েছে জেসিন কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। এছাড়াও কিন্তু সুপার কাপের দলেও কিন্তু জেসিনকে কোচ রেজিস্টার করিয়েছিল, এবং জেসিন কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সঙ্গে জোর কদমে অনুশীলন করছে। তো সেক্ষেত্রে কোচের প্ল্যানিংয়ের মধ্যে এসে গেছে, যেইভাবে সায়ন ব্যানার্জি, তন্ময়ের মতন প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই জেসিন আর আরও এক যে বিদেশি প্লেয়ার তাকেও নিয়েও কিন্তু কোচ পরিকল্পনা করতে চলেছে। হয়তো নর্থ ইস্ট ম্যাচে তাদের নিয়ে পরিকল্পনা না করলেও পরবর্তী মুম্বাই ম্যাচ থেকে কিন্তু তাদের নিয়ে কোচ পরিকল্পনা সাজাবে। তো সেক্ষেত্রে জোড়া ইলিশকে কিন্তু আবারও ইস্টবেঙ্গল দলে নিয়ে আরও বেশি দলকে শক্তিশালী করতে চলেছে। তো এই দুই প্লেয়ার এলে ইস্টবেঙ্গল কতটা শক্তিশালী হতে পারে, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর ভিডিও একটু পারলে সকলের সঙ্গে শেয়ার করে দিও।